শুভেচ্ছা। বাঙালিয়ানার সায়াহ্নের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। আবারও নির্বাহী বিভাগে বিলীন হল বিচার বিভাগ। ২৬ বছরেও কার্যকর করা গেল না মাজদার হোসেন মামলার রায়। বিশেষজ্ঞদের দাবি, কূটনীতিতে পাকিস্তানকে পিছনে ফেলতে গিয়ে পিছিয়ে পড়েছে ভারতই। ইরান যুক্তরাষ্ট্র মধ্যস্থতা করে আলোচনায় ইসলামাবাদ। আজ ঐতিহাসিক ১০ এপ্রিল। এদিনই গঠিত হয়েছিল স্বাধীন বাংলার প্রবাসী সরকার। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। বাংলাদেশের সংবিধানের ২২ নম্বর অনুচ্ছেদে রাষ্ট্রের নির্বাহী অঙ্গসমূহ হতে বিচার বিভাগের পৃথকীকরণ নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। এই সাংবিধানিক নির্দেশনা বাস্তবায়নে ১৯৯৯ সালে ঐতিহাসিক মাজদার হোসেন মামলার রায়ের ২৬ বছর পর গত বছরের ৩০ নভেম্বর অন্তর্বর্তীকালীন সরকার সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ জারি করে। এর মাধ্যমে বিচারকদের নিয়োগ, বদলি ও শৃঙ্খলা বিধানের দায়িত্ব আইন মন্ত্রণালয় থেকে সুপ্রিম কোর্ট সচিবালয়ের হাতে ন্যস্ত হয়। তবে গত ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে গঠিত বর্তমান সরকার গত ৯ এপ্রিল বৃহস্পতিবার জাতীয় সংসদে ৩টি অধ্যাদেশ বাতিলের বিল পাশ করেছে। সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণ বিল ও বিচারক নিয়োগ রহিতকরণ বিল পাশের ফলে স্বতন্ত্র সচিবালয়ের আইন ভিত্তি বিলুপ্ত হল। এর ফলে বিচারক নিয়োগ ও বিচার বিভাগের প্রশাসনিক নিয়ন্ত্রণ পুনরায় আগের মতো আইন মন্ত্রণালয়ের হাতে বা নির্বাহী কাঠামোর অধীনে ফিরে গেল। সংসদে বিরোধী সদস্যরা এই পদক্ষেপকে বিচার বিভাগের স্বাধীনতায় নগ্ন হস্তক্ষেপ বলে অভিহিত করলেও আইনমন্ত্রী জানান, অধিকতার যাচাই বাছাই ও স্থায়ী আইনি কাঠামো নিশ্চিত করতেই এই রহিতকরণ বিল আনা হয়েছে। ফলে বিচার বিভাগ পৃথকীকরণের দীর্ঘ প্রতীক্ষিত প্রক্রিয়াটি পুনরায় অনিশ্চয়তার মুখে পড়ল। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধে ২ সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে ভারত। তবে এই যুদ্ধবিরতিতে পাকিস্তান যে ভূমিকা পালন করেছে সে সম্পর্কে কোনো উল্লেখ করেনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতের তরফে প্রকাশিত বিবৃতিতে পাকিস্তানের নামও নেই। বিশ্বের বিভিন্ন নেতারা যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করার জন্য পাকিস্তানের এই প্রচেষ্টার প্রশংসা করলেও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টাকে শুধু উপেক্ষাই করেনি। ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য আলোচনার বিষয়েও নীরব থেকেছে। এর আগে পাকিস্তান যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মাঝে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করার ইচ্ছা প্রকাশ করেছিল, সেই সময় থেকেই দেশের ভেতরে সমালোচনার মুখোমুখি হতে হয়েছিল ভারতের কেন্দ্রীয় সরকারকে। বিরোধী রাজনৈতিক দলগুলো এটাকে ভারতের জন্য এক জাতীয় কূটনৈতিক আঘাত বলে আখ্যাও দিয়েছিল। অন্যদিকে বিরোধী নেতাদের সঙ্গে বৈঠকে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছিলেন, ভারত ব্রোকার নেশন বা মিডলম্যান হতে চায় না। যুদ্ধবিরতি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে সাবেক পররাষ্ট্র সচিব নিরুপমা মেনন রাও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটা দীর্ঘ পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, পাকিস্তানের ভূমিকা আর্কিটেক্ট হিসেবে নয়, বরং মাধ্যম ও অনুঘটক হিসেবে উন্মোচিত হয়েছে। এটা ঠিক চিরাচরিত অর্থে মধ্যস্থতা নয়, কিন্তু একে রসিকতা করে উড়িয়েও দেয়া যায় না। বিশ্লেষক অশোক সোয়াইন পিস অ্যান্ড কনফ্লিক্ট নিয়ে গবেষণা করেছেন। তিনি এই যুদ্ধবিরতিকে ইরানের বিজয় এবং পাকিস্তানের জন্য সম্মানের বলে বর্ণনা করেছেন। তার মতে, যুদ্ধবিরতি নিয়ে পাকিস্তানের সফল আলোচনা প্রমাণ করে যে তারা শুধু যুক্তরাষ্ট্র ও ইরানের আস্থাভাজন নয়, তাদের প্রতি চীনেরও আস্থা রয়েছে। বিশ্বমঞ্চে মোদি পাকিস্তানকে বিচ্ছিন্ন করতে চেয়েছিলেন, কিন্তু উল্টে তিনি ভারতকেই বিচ্ছিন্ন করে ফেলেছেন। আজ ঐতিহাসিক ১০ এপ্রিল। ১৯৭১ সালের এই দিনে ভারতে গঠিত হয়েছিল বাংলাদেশের প্রবাসী সরকার। এই সরকারের নেতৃত্বেই ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর চূড়ান্ত বিজয় অর্জিত হয়। এ নিয়ে বাঙালিয়ানার বিশেষ প্রতিবেদন দেখতে ক্লিক করুন আই বাটনে। বাংলাদেশ রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধন করে তার দেশে আমদানির লক্ষ্যে একটি চুক্তির পথে এগোচ্ছে। কর্মকর্তারা এটিকে জ্বালানি উৎস বহুমুখীকরণের জরুরি কৌশল হিসেবে বর্ণনা করছেন। ভারতের শোধনের পাশাপাশি সরকার সংযুক্ত আরব আমিরাতের সঙ্গেও নতুন একটি উদ্যোগ খতিয়ে দেখছে। এর আওতায় দেশটির রিফাইনারিগুলোতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন ধরনের অপরিশোধিত তেল শোধন, এলপিজি টার্মিনাল স্থাপন এবং এলপিজি ও অন্যান্য পেট্রোলিয়াম পণ্যের সরবরাহ নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।
একটি নথি অনুযায়ী জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ গত বুধবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের কাছে একটি ফাইল পাঠিয়েছে। এতে ভারতের সঙ্গে সরকার টু সরকার ভিত্তিতে রাশিয়ার অপরিশোধিত তেল শোধনের বিষয়ে কূটনৈতিক উদ্যোগ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তা চাওয়া হয়েছে। প্রস্তাবিত ব্যবস্থায় ভারত বাংলাদেশের পক্ষ থেকে রাশিয়ার অপরিশোধিত তেল আমদানি করবে, নিজেদের রিফাইনারিতে তা শোধন করবে এবং পরিশোধিত পণ্য আবার বাংলাদেশে রপ্তানি করবে। এক্ষেত্রে ক্রুড অয়েল আমদানি ব্যয়, পরিশোধনের চার্জ এবং পরিবহন খরচ বাংলাদেশ বহন করবে। চট্টগ্রামে অবস্থিত রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের প্রযুক্তিগত সীমাবদ্ধতাও এই উদ্যোগের পেছনে বড় কারণ। 1968 সালে প্রতিষ্ঠিত এই রিফাইনারির বার্ষিক সক্ষমতা 15 লাখ টন এবং এটি মূলত মধ্যপ্রাচ্যের অপরিশোধিত তেল শোধনের উপযোগী। ভারী রাশিয়ান ক্রুড প্রক্রিয়াকরণে এটি তুলনামূলকভাবে খুব একটা উপযুক্ত নয়। কর্মকর্তাদের মতে, ভারত ও সংযুক্ত আরব আমিরাতের মতো দেশের রিফাইনিং সক্ষমতা ব্যবহার করলে এই ব্যয় কমানো এবং সরবরাহ স্থিতিশীল করা সম্ভব হবে। রাজধানীর বাজারে মাছ, মুরগি, সবজি ও তেল সহ অধিকাংশ নিত্যপণ্যের দাম নতুন করে বেড়েছে। সরবরাহ স্বাভাবিক থাকলেও সিন্ডিকেটের প্রভাবে পণ্যের দাম চড়া বলে অভিযোগ করেছেন সাধারণ ক্রেতারা। কয়েক সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগি ও ডিমের দাম যেমন বেড়েছে, তেমনি বাজারে পর্যাপ্ত শীতকালীন সবজি থাকলেও তা মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে। ভোজ্য তেলের দামও লিটার প্রতি কয়েক টাকা বৃদ্ধি পেয়েছে। দফায় দফায় দাম বাড়ায় নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো হিমশিম খাচ্ছে। বাজার নিয়ন্ত্রণে নিয়মিত মনিটরিং ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি জানিয়েছেন ভোক্তারা। তবে বিক্রেতাদের দাবি, পাইকারি বাজারে দাম বেশি থাকায় খুচরা পর্যায়ে এর প্রভাব পড়েছে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার বাণিজ্য সংবাদ। প্রতিবছর দেশের বিভিন্ন খাতে ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে বড় পরিসরের কর অব্যাহতি দিচ্ছে সরকার। জাতীয় রাজস্ব বোর্ডে এ সংক্রান্ত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শুধু গত এক বছরেই এনবিআর আয়করে ছাড়, প্রণোদনা বা অব্যাহতির পরিমাণ দাঁড়িয়েছে মোট 1,07,000 কোটি টাকায়। এই অর্থ রাষ্ট্র ব্যবস্থায় প্রত্যক্ষ করের খাত থেকে সরকারের যে পরিমাণ আয় হয়, ছাড়ের পরিমাণ প্রায় তার সমান, যা মোট দেশজ উৎপাদনে অবদান বিবেচনায় এই ছাড়ের অংশটি দাঁড়ায় 2.39% সমতুল্য। 9 এপ্রিল বৃহস্পতিবার এনবিআর প্রতিবেদনটি প্রকাশ করে। তবে 2022-23 অর্থ বছরের কর ছাড়ের হিসাব দেখানো হয়। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা ক্রীড়া সংবাদ। সেরা 6 থেকে এশিয়ান গেমসে খেলা বাংলাদেশ নিশ্চিত করেছিল আগেই। চাইনিজ তাইপের বিপক্ষে ম্যাচটি ছিল অবস্থানটা একটু উঁচুতে তোলার উপলক্ষ। তৃতীয় কোয়ার্টারে মেহরাব হোসেনের করা গোলটি আগলে রেখে তাদের আবারও হারিয়ে সেই লক্ষ্য পূরণ করল দল। ব্যাংককের রয়্যাল থাই এয়ারফোর্স হকি মাঠে শুক্রবার পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে চাইনিজ তাইপেকে 3-2 গোলে হারিয়েছে বাংলাদেশ। দলের জয়ে জোড়া গোল করেন আশরাফুল ইসলাম, অন্য গোলটি মেহরাবের। বাঙালিয়ানা সান্ধ্যের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।